আমি তোমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট 21 যে পরীক্ষাটা হয়ে গেছে সেই পরীক্ষার ক্লাস 12-এর যে প্রবলেমগুলো এসছে সেই প্রবলেমগুলো সলিউশন করে দিচ্ছি। তো ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট 21-এ মোট 40খানা প্রবলেম ছিল, তার মধ্যে ক্লাস 12-এর প্রায় 22খানা প্রবলেম আছে, আর বাকি প্রবলেমগুলো 11-এর। ক্লাস 11-এর প্রবলেমগুলো আমি আগেই তোমাদের সলভ করে দিয়ে দিয়েছি, নিশ্চয়ই তোমরা সেগুলো দেখেছো। আজকে আমি তোমাদের 12-এর প্রবলেমগুলোকে সলভ করে দিচ্ছি, তবে দুটো পার্টে, পার্ট 1 এবং পার্ট 2। প্রবলেমগুলো আমি পাশে পাশে অরিজিনাল কোশ্চেন থেকে তুলে দিচ্ছি, ফলে তোমাদের সুবিধা হবে। তোমরা প্রথমে প্রবলেমগুলো ভালো করে পড়বে, তারপর সলিউশনটা দেখবে। আমি সলিউশনটা আগেই করে রেখেছি, সেগুলোকে তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য, সুন্দর করে যাতে করে তোমরা বুঝতে পারো, সেই জন্য আমি বোর্ডে প্রবলেমগুলোকে আবার করে দিচ্ছি। তা প্রথম প্রবলেম ক্লাস 12-এর ইলেকট্রোস্ট্যাটিক্স থেকে। প্রবলেমটা এরকম, একটা স্পেরিক্যাল সেল রয়েছে, এরকম স্পেরিক্যাল সেল, তার ঠিক কেন্দ্রে একটা মেটাল চার্জ স্ফিয়ার বসানো রয়েছে, যার চার্জ হচ্ছে কিউ এবং রেডিয়াস হচ্ছে আর। এবং এর সেলের এই যে সেলটা, এই সেলের বাইরের দিকটাকে আর্থ করা রয়েছে, ভূসংলগ্ন করা রয়েছে। তাহলে বলছে যে সেন্টার, এই সেন্টার ও এইখানে পোটেনশিয়াল কত বার করতে বলা হয়েছে। দেখো, তাহলে আমরা প্রথমে, যেহেতু এই মেটাল বলটায় কিউ পার চার্জ আছে, তার নিশ্চয়ই এখানে হবে মাইনাস কিউ এবং বাইরে হবে প্লাস কিউ। কি স্যার? ঠিক আছে। আবার দেখো, যেহেতু আউটার সারফেসটা আর্থ রয়েছে, তাহলে কিউ আউটার সারফেসে যে চার্জটা রয়েছে, দ্যাট উইল বি ইকুয়াল টু প্লাস কিউ, দ্যাট ইজ ইকুয়াল টু 0। কি স্যার? ঠিক আছে। দেখো, তাহলে পোটেনশিয়াল অ্যাট দ্য সেন্টার, ভি অ্যাট দ্য সেন্টার উইল বি ইকুয়াল টু, বলো কি জন্য হবে? দেখো, এই মেটাল বলটা নিজস্ব একটা চার্জ আছে বলে পোটেনশিয়াল হবে, আর এই যে চার্জটা রয়েছে সেলটার উপর মাইনাস কিউ চার্জ, তার জন্য একটা পোটেনশিয়াল তৈরি হবে। তাহলে আমরা কি লিখবো? হেন্স কে কিউ বাই আর প্লাস কে ইন্টু মাইনাস কিউ বাই ভেতরে রেডিয়াস, যদি এই রেডিয়াসটা এ হয় তাহলে এ। তাহলে হেন্স দেখো কত হবে? কে ইন্টু কিউ কমন নিয়ে নাও, 1/r মাইনাস 1/a। খুব ইজি প্রবলেম, ভালো প্রবলেম। দেখো, ঠিক আছে। এবারে কোশ্চেন নাম্বার 2, এটা ক্লাস 11-এর, এটা ক্লাস 11-এর আমরা সলভ করে দিয়েছি। এটা ক্লাস 11-এ সলভ করা হয়েছে। ঠিক আছে, সুতরাং এটা এখন আর করছি না। এবারে চলে আসি কোশ্চেন নাম্বার 3। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 3 দেখো ভালো করে, যে একটা রিংকে চার্জ করা রয়েছে, তার সেন্টার থেকে কোন পজিশনে গেলে ইন্টেন্সিটি ম্যাক্সিমাম হবে। তো আমরা কোনো একটা সার্কুলার রিংকে, ধরা যাক তার রেডিয়াস হচ্ছে আর, যদি চার্জ করি তাহলে সেন্টার থেকে এক্স ডিস্টেন্স দূরে পি পয়েন্ট, এইখানে ইন্টেন্সিটি কত হবে আমরা বার করতে পারি। ইন্টেন্সিটি ই ইকুয়াল টু কে ইন্টু, বলো ইন্টেন্সিটি কত হবে?
কিউ পরিমাণ চার্জ থাকে ইন্টু এক্স বাই এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার 3/2, ঠিক আছে, যেখানে কে ইকুয়াল টু 1/4πε0, ঠিক আছে। তাহলে যদি ম্যাক্সিমাম হতে হয় তাহলে হেন্স ই ম্যাক্সিমাম, দেন ডিই বাই ডিএক্স ইকুয়াল টু 0। তাহলে তুমি এটাকে ডিফারেন্সিয়েট করে 0 পুট করে দাও, কে, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। তাহলে এক্স ইকুয়াল টু পেয়ে যাবে r/√2, কে, ঠিক আছে। দেখো, হ্যাঁ অবশ্যই তোমার একটা এরও গ্রাফও একটা দেওয়া রয়েছে, তুমি যদি গ্রাফটা দেখো এরকমভাবে, এটা দিয়েও তুমি বলতে পারো এদিকে তোমার জেড অ্যাক্সিস, এটা তোমার ই, এখানে যে গ্রাফটা হয় এই যে, ঠিক আছে, দিস অবশ্য ম্যাক্সিমাম, দিস r/2, r/√2, ঠিক আছে, দেখে নিন। হচ্ছে, এবারে আসি কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 তোমাকে একটা ভালো ফিগার দিয়েছে, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা অরিজিন, এখান থেকে দুটো পয়েন্ট দেওয়া রয়েছে, এই যে এটা এল, এটা এফ, দেখো এটা -1 +1 আর এটা -1 -1, এই দুটো পয়েন্ট, বলছে এই দুটো পয়েন্টে দুটো স্ট্রেট কন্ডাক্টর রয়েছে, ইনফাইনাইটলি লং স্ট্রেট অসীম দৈর্ঘ্যযুক্ত স্ট্রেট কন্ডাক্টর রয়েছে, এবং তাদের মধ্য দিয়ে পজিটিভ জেড অ্যাক্সিস বরাবর, যদি তুমি এটাকে পজিটিভ জেড অ্যাক্সিস ধরো, সেই জেড অ্যাক্সিস বরাবর এই যে অ্যারং দিস ডিরেকশন, পজিটিভ জেড অ্যাক্সিস বরাবর অ্যারং দিস ডিরেকশন, অর্থাৎ আউটওয়ার্ড ডিরেকশন, দিস পজিটিভ এক্স অ্যাক্সিস, হ্যাঁ দিস ইজ পজিটিভ এক্স অ্যাক্সিস, পজিটিভ এক্স অক্ষ বরাবর আই অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে। আমরা এটাকে একটু ডটেড লাইন দেখাতে পারি, যদি আমরা ডটেড লাইন দেখাই, ওই যে দিস ইজ ইয়োর স্ট্রেট কন্ডাক্টর অ্যান্ড ইট ক্যারিং আই, এটা আই অ্যাম্পিয়ার তড়িৎ যাচ্ছে, ঠিক আছে। দেখো, তাহলে আমরা জানি যখন কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয় তার সঙ্গে পারপেন্ডিকুলার প্লেনে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন এফেক্ট, ইলেকট্রোম্যাগনেটিক এফেক্ট, নট ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, আই এম ভেরি সরি, ইলেকট্রোম্যাগনেটিক এফেক্ট। তাহলে দেখো, যখন এই ফার্স্ট কন্ডাক্টরের মধ্য দিয়ে কারেন্ট যাবে পজিটিভ ডিরেকশানে, কে, ঠিক আছে, তাহলে কী হবে, তার সঙ্গে পারপেন্ডিকুলার প্লেনে ও পয়েন্টে পারপেন্ডিকুলার প্লেনে একটা, ওই যে এইখানে অ্যালং দিস ডিরেকশন একটা ফিল্ড তৈরি হবে, দ্যাট ইজ B1, কে, ঠিক আছে। সিমিলারলি দেখো, যখন এখানে কারেন্ট যাবে, হ্যাঁ হ্যাঁ, তখন এখানেও দেখো একটা পারপেন্ডিকুলার প্লেনে, এর সঙ্গে পারপেন্ডিকুলার প্লেনে আর একটা, এই যে, ঠিক আছে, দিস ইজ B2, দেখো ভালো করে, আচ্ছা এই যে কারেন্টের ডিরেকশন দেখো, ঠিক আছে। তাহলে OL ইকুয়াল টু
OM in magnitude will be equal to √2. Okay, ঠিক আছে, and B1 magnitude of B1 vector will be equal to magnitude of B2 vector. ঠিক আছে, তাহলে আমরা বার করি B1 equal to μ0/4 পাই 2I/r, r এর ভ্যালু এখানে হ্যাঁ দ্যাট ইজ ইকুয়াল টু r √2। হ্যাঁ দেখো এটা কোন ডিরেকশানে কি ঠিক তো, দেখো অ্যান্ড ঠিক আছে, সো ইকুয়াল টু B2 magnitude, so the resultant will be equal to B, so the resultant will be equal to B, hence B equal to by B net আচ্ছা ইন্টু √2 দেখে নাও B1 যে ডিরেকশন, ঠিক আছে, সো দেয়ারফোর ওটা পুট করতে পারো তোমরা, টেসলা। ঠিক আছে, দেখুন এটা হয় তোমার রেজাল্টেন্ট ডিরেকশন, এই দুটো রেজাল্টেন্ট ডিরেকশন, হ্যাঁ যেহেতু সেম ডিস্টেন্স, সো দিস আর 45 ডিগ্রি, সো দিস ইজ 90 ডিগ্রি অ্যান্ড পারপেন্ডিকুলার B2 ভেক্টর। ঠিক আছে, ঠিক আছে, কোশ্চেন নাম্বার 5, আমরা কোশ্চেন নাম্বার 5টাকে এখানেই করছি। দেখো কোশ্চেন নাম্বার 5, হ্যাঁ তোমাকে এখানে তিনটে প্লেন দেওয়া রয়েছে, তিনটে প্লেন, দেখো তিনটে প্লেন দেওয়া রয়েছে, তারা অ্যাক্সিস থেকে এই ধরে নাও এক্স অ্যাক্সিস, এখান থেকে নির্দিষ্ট দূরত্বে রয়েছে, দূরত্বগুলোকে আমরা মেনশন করে দেওয়া হয়েছে। দেখো একটা হচ্ছে 4A, 3A, 4A, দেখো এটা একটা, এটা রয়েছে A, 3A, 4A, দেখো এই ডিস্টেন্স রেসপেক্টে আমাদের একটা, হ্যাঁ আচ্ছা এদের প্রত্যেকের সারফেস ডেনসিটি অফ চার্জ দেওয়া রয়েছে, এটা হচ্ছে -σ, এটা +2σ, এটা +4σ। ঠিক আছে, দেখো তাহলে কি বার করতে বলেছে, ইলেকট্রিক ফিল্ড অ্যাট পয়েন্ট P, এই P পয়েন্ট, একটা পয়েন্ট P দেওয়া রয়েছে, সেই P পয়েন্টে আমাকে ইলেকট্রিক ফিল্ড বার করতে বলেছে। দেখো দেখে নাও, এই যে এখানে P রয়েছে পয়েন্ট P, এখানে ইলেকট্রিক ফিল্ড, তাহলে এই P পয়েন্টে দেখো যদি এই দুটো পজিটিভ চার্জ, তাহলে এর জন্য ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন অ্যালং দিস, এর জন্য অ্যালং দিস ডিরেকশন, বাট ফর দিস দেখো ডিরেকশনটা হচ্ছে এই, ঠিক আছে, নিশ্চয়ই কোনো প্রবলেম নেই। তাহলে ইলেকট্রিক ফিল্ড হ্যান্স EP অ্যাট P পয়েন্ট উইল বি ইকুয়াল টু, ফর্মুলা কি আমরা কি জানি, দেখো চার্জ বাই 2 × ε0, তাহলে প্রথমটার জন্য কথা হবে বাই, সরি চার্জ নয়, সারফেস ডেনসিটি অফ চার্জ বাই 2 ε0 প্লাস 2 ε0, ওকে ঠিক আছে, হ্যাঁ এবারে মাইনাস, এটা ডিরেকশন উল্টো দিকে, -σ/2
টু ইপসাইলন 0, ঠিক আছে। হেন্স দ্যাট উইল বি ইকুয়াল টু 4 2 6 7 7 সিগমা বাই 2 ইপসাইলন 0। ওকে, খুব ভালো প্রবলেম। হচ্ছে এবার দেখো প্রবলেম নাম্বার আমাদের 6, 5 হলো, এবার প্রবলেম নাম্বার 6 কি বলা হয়েছে যে দুটো চার্জ রয়েছে Q1 এন্ড Q, হ্যাঁ একটা এইখানে একটা চার্জ রয়েছে প্লাস Q1 সেম স্টেট লাইনে, এখানে একটা চার্জ রয়েছে প্লাস Q2। ওকে, ঠিক আছে। বলছে Q3 মিডল পজিশনে প্লাস Q3 বা Q3 চার্জটা ইকুইলিব্রিয়াম তৈরি করছে, দে প্রডিউস ইকুইলিব্রিয়াম। দেখো এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, ঠিক আছে। দেখো তাহলে Q3টা ইকুইলিব্রিয়াম তৈরি হয়েছে অ্যাজ Q3 প্রডিউসেস ইকুইলিব্রিয়াম, সাম্য অবস্থা তৈরি করছে। তাহলে কি হবে, এই Q3 পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে। সো Q3 উইল বি পজিটিভ অর নেগেটিভ। দেখো পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে, ঠিক আছে। তুমি যদি পজিটিভ দাও, ধরো এটা পজিটিভ হলো, তাহলে দেখো এটা রিপেল করবে, এরপর রিপালসিভ ফোর্স অ্যালং দিস ডিরেকশন কাজ করবে এবং দেখো এরা পরস্পরকে ইকুয়াল করবে। ওকে, ঠিক আছে। আবার যদি এটা নেগেটিভ হয়, আমরা এখানে দেখাচ্ছি এটা প্লাস Q1, এটা প্লাস Q2, এটা Q3, সি পয়েন্ট। হ্যাঁ দেখো যদি এটা নেগেটিভ হয়, দেখো দিস ইজ অ্যাট্রাকটিভ ফোর্স, দিস উইল বি ইকুয়াল টু অ্যাট্রাকটিভ ফোর্স। দেখো তাহলে এদের মধ্যে অ্যাট্রাকটিভ ফোর্স ইকুয়াল হলে কি হবে, ইকুইলিব্রিয়াম থাকবে, কিন্তু রিপালসিভ ফোর্স ইকুয়াল হলে তো সো দিস মে বি পজিটিভ অর মে বি নেগেটিভ। প্রবলেম নাম্বার 7-এ একটা এসির গ্রাফ দেওয়া হয়েছে। দেখো এইদিকে এদিকে টাইম, এটা T/2 T, এই এরকম একটা এসির গ্রাফ দেওয়া হয়েছে। এটা V0 ভোল্টেজ টাইম গ্রাফ। ওকে, ঠিক আছে। এসি অফ এসি অল্টারনেটিং কারেন্টের পরিবর্তী প্রবাহের একটা গ্রাফ দেওয়া হয়েছে। তা আমাকে বার করতে বলেছে যে এর আরএমএস ভ্যালু কত। তো আমরা জানি VRMS ইকুয়াল টু রুট ওভার এই ভি এর অ্যাভারেজের, তাকে আমি প্রথমে স্কোয়ার করব, তারপর অ্যাভারেজ করব, তারপর রুট ওভার করব। এটা আমরা সকলেই জানি। অ্যান্ড যেহেতু এটা ভি ভার্সাস টি গ্রাফ, তাহলে আমি যদি এটাকে ডাবল স্কোয়ার করে নিই, অর্থাৎ ঠিক এর ওপরে আরেকটা এ বসিয়ে দিই, আমরা এরকম করে দেখাতে পারি। ঠিক এর ওপরে এই সমান করে যদি আরেকটা বসিয়ে দিই, এরকম এদিকেও তাই করতে পারি। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে এই যে V0 স্কোয়ার। দেখ তাহলে যদি এর এরিয়াটা বার করতে পারি, আমরা টোটাল এরিয়াটা বার করতে পারি, টোটাল এরিয়া এই যে, ঠিক আছে। তাহলে আমরা আরএমএস ভ্যালু পেয়ে যাব। কেন না, দিস উইল বি ইকুয়াল টু
এরিয়া অফ দ্য গ্রাফ ডিভাইডেড বাই টোটাল টাইম ইন্টারভ্যাল। ঠিক আছে, তাহলে হেন্স আমরা এটাকে ইকুয়াল টু করতে পারি, দেয়ারফর ভি RM is equal to area of the graph, that is sorry হ্যাঁ অবশ্য একটু ছেড়ে গেছি আমি। হ্যাঁ তাহলে কথা হবে, দেখো রুট ওভার এই যে এটা হলো V0 স্কোয়ার, এটা হলো T/2 ডিভাইড বাই T, ঠিক আছে, অ্যান্ড দ্যাট উইল বি ইকুয়াল টু V0/√2। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রবলেম নাম্বার 8, 8 নম্বর প্রবলেম দেখো, বলেছে একটা সার্কুলার ডিস্ক, সেই সার্কুলার ডিস্কের চার্জ পার ইউনিট লেন্থ বলে দেওয়া রয়েছে, তাকে ওমেগা কৌণিক বেগে ঘোরানো হচ্ছে, তাহলে তার সেন্টার থেকে ডি ডিস্টেন্স দূরে যে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি হবে, সেই ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটির ম্যাগনিচিউড তোমাকে বলে দিয়েছে। তো সেখানে দুটো আননোন ভ্যালু রয়েছে এম এবং এন, সেই দুটোর ভ্যালু বার করতে বলেছে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা 8 নম্বর প্রবলেমটা করি। 8 ধরে নাও এই তোমার সার্কুলার ডিস্ক, এই যে এটা সেন্টার, এর রেসপেক্টিভ ওমেগা, এটাকে টোটাল চার্জ মনে করো কিউ রয়েছে, তাহলে সেন্টার থেকে ডি ডিস্টেন্স দূরে যে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি হবে সেটা বার করতে বলেছে। তো আমরা জানি আই উইল বি ইকুয়াল টু কিউ বাই ক্যাপিটাল টি, দ্যাট ইজ কিউ ইন্টু 2π/ω। কি ঠিক আছে, হ্যাঁ টি ইকুয়াল টু ওমেগা ইকুয়াল টু 2π/T, তাহলে টি ইকুয়াল 2π/ω, তাহলে 2π/ω, তাহলে 2π ইন্টু ওমেগা। ওকে, ঠিক আছে, দেখো এইগুলো একটু ভুল করলে চলবে না। হ্যাঁ, তাহলে আবার দেখো আমরা কিউ বার করতে পারি, কিউটা কত, হেন্স কিউ ইকুয়াল টু ল্যামডা ইন্টু 2πr। কি ঠিক আছে, যেহেতু আমাকে চার্জ পার ইউনিট লেন্থ বলে দিয়েছে। কি ঠিক আছে, তাহলে আমরা জানি ক্যাপিটাল বি ইকুয়াল টু, দেখো ফর্মুলা কি, কে ইন্টু 2m/dq, যেখানে এম হচ্ছে ম্যাগনেটিক মোমেন্ট, দ্যাট ইজ ইকুয়াল টু I ইন্টু এ, দ্যাট ইজ ইকুয়াল টু I ইন্টু πr²। এগুলো একটু ভালো করে পরপর অ্যাপ্লাই করে যাও, তাহলে হয়ে যাবে। দেখো ঠিক আছে, তাহলে তুমি এখানে আই এর ভ্যালুটা বসিয়ে দাও, তাহলে আই এর ভ্যালু কিউ, তো ল্যামডা 2πr ইন্টু ওমেগা, দেখো বাই 2π হলো আই এর ভ্যালু, হ্যাঁ ইন্টু πr²। ওকে, ঠিক আছে, তো ম্যাগনেটিক মোমেন্ট পেয়ে গেলাম। তাহলে হেন্স আমরা এখানে কে 2, যদি আমি এম এর ভ্যালুটা বসাই, 2π ক্যান্সেল, দেখো তাহলে কি থাকবে, পাই থাকবে ল্যামডা ওমেগা r³/d³। ওকে, ঠিক আছে, তা দেখো এটাই তোমাকে দেওয়া রয়েছে, হ্যাঁ, তাহলে এম এর ভ্যালু 3, এন এর ভ্যালু 3, ঠিক আছে, এটাই তোমার হলো অ্যান্সার। আচ্ছা ঠিক আছে, এবার আমরা চলে আসি কোশ্চেন নাম্বার 9।
প্রবলেমগুলো একটু ভালো করে পড়তে হবে, না পড়লে কিন্তু প্রবলেমগুলো হ্যাঁ দেখো প্রবলেম নাম্বার 9, প্রবলেম নাম্বার 9-এ আমাকে একটা গ্রাফ দেওয়া হয়েছে। এটা ম্যাগনেটিক প্রপার্টিজ অফ মেটেরিয়াল থেকে দেওয়া হয়েছে এইরকম। এদিকে রয়েছে অ্যাবসলিউট টেম্পারেচার, এদিকে রয়েছে 1/, সাসেপ্টিবিলিটি। দেখো একটার এই যে এটা হলো বি মেটেরিয়াল আর একটা হলো এ মেটেরিয়াল। ওকে, ঠিক আছে। আমরা কি জানি? আমরা জানি ফর ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স, ফর ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স, দেখো সাসেপ্টিবিলিটি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু 1/t, তাহলে হেন্স 1/, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টি। কি ঠিক আছে? তাহলে 1/t বাড়লে বাড়বে, ডিরেক্টলি প্রপোর্শনাল। সো দিস ইজ, তাহলে এটা হলো এ ইজ ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স, ঠিক আছে। অ্যান্ড ফর বি দেখো ইন্ডিপেন্ডেন্ট, তাহলে বি ফর সরি এটা প্যারাম্যাগনেটিক, সরি ফর, আমি ভুল করেছি, ফর প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স। সো দিস ইজ, এ হলো প্যারাম্যাগনেটিক, এ হলো প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স, ঠিক আছে। অ্যান্ড ফর ডায়া সাবস্টেন্স হচ্ছে সাই নট ডিপেন্ডেন্ট অফ টেম্পারেচার। কি ঠিক আছে? দেয়ারফর বি ইজ ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স, হেন্স বি ইজ ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স। দেখো প্রবলেম নাম্বার 10, প্রবলেম নাম্বার 10 কি বলেছে? যে তোমাকে একটা ইকুয়েশন দেওয়া হয়েছে, ভালো করে লক্ষ্য করে দেখো। ইকুয়েশনটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। তাহলে এটা একটা কিসের ইকুয়েশন? ইকুয়েশন অফ সার্কেল, বৃত্তের সমীকরণ। তাহলে একটা সার্কেল এখানেই করি, এই যে এটা সার্কুলার, এই যে এটা একটা রিফ্লেক্টার, সার্কুলার রিফ্লেক্টার, ঠিক আছে। এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। ওকে, ঠিক আছে। এটা অরিজিন, তাহলে রেডিয়াস হচ্ছে আর। দেখো বলছে এ লাইট রে ট্রাভেলিং অ্যালং পজিটিভ এক্স ডিরেকশন after reflection by the reflecting surface, হ্যাঁ, goes through y axis, পজিটিভ y axis। দেখো বলছে একটা আলোক রশ্মি x অক্ষের সঙ্গে সমান্তরালভাবে এক পজিটিভ অক্ষের সঙ্গে এসে পড়লো, এবং প্রতিফলনের পর y অক্ষের সঙ্গে সমান্তরালভাবে গেল। এই যে এই যে বিন্দু এম, লক্ষ্য করে দেখো, আমি যদি এখানে ঠিক আছে, তাহলে এটা কত নিশ্চয়ই তুমি বলতে পারবে, এটা এবং এটা 45 ডিগ্রি। তাহলে এই এম বিন্দুর কোঅর্ডিনেট কত? দেখুন স্যার,
এম বিন্দুর কোঅর্ডিনেট কত, ঠিক আছে। তাহলে খুব স্বাভাবিকভাবে যদি এটা আর হয় তাহলে এটা r/√2, এটাও r/√2। দেখো খুব ইজি প্রবলেম, r/√2 r/√2, ঠিক আছে। তাহলে নিশ্চয়ই, তাহলে হেন্স এম এর কোঅর্ডিনেট হচ্ছে -r/√2 আর এটা হচ্ছে r/√2। দেখুন কেন না, এটা স্কোয়ার ইকুয়াল টু এটা স্কোয়ার হতেই হবে, আর করে দেখো r/√2 হোল স্কোয়ার প্লাস r/√2 হোল স্কোয়ার ইকুয়াল টু r, দেখে নাও। আচ্ছা, ইলেভেনে তোমাকে একটা কার্বন রেজিস্ট্যান্স দেওয়া হয়েছে, এর ওপরে এদিকে 3টি মার্কিং রয়েছে, এদিকে এখানে একটা রয়েছে, এটা রয়েছে রেড, এটা রয়েছে ইয়েলো, হচ্ছে অরেঞ্জ, আর এটা হচ্ছে নো কালার। দেখো ঠিক আছে। তো তোমাদের নিশ্চয়ই আমরা যখন থিওরিটিক্যাল ক্লাস করেছিলাম তখন বলেছিলাম যে এই রেজিস্ট্যান্স মাপার জন্য কোড আছে, সেই কোডটা কি না, বিবি রয় অফ গ্রেট ব্রিটেন হ্যাজ ভেরি গুড ওয়াইফ। দেখো তাহলে সেখান থেকে আমরা বলতে পারি, যদি কালার কোডটা একটু মুখস্থ তাহলে রেডের জন্য আবার কি লিখবো, কালার কোড 2, ইয়েলোর জন্য কালার কোড হচ্ছে 4, অরেঞ্জের জন্য 3, আর নো কালার থাকার জন্য বলো 20%। ঠিক আছে। দেখো তাহলে আমরা রেজিস্ট্যান্স অফ দ্য আর ইকুয়াল টু কত হবে, 24 × 10⁻³ ওহম প্লাস মাইনাস 20%। ঠিক আছে নিশ্চয়ই। এবারে চলে আসি 12 প্রবলেম বলা হয়েছে যে একটা সলিনয়েড বলতে পারো বা কয়েল বলতে পারো, ইন্ডাক্টর বলতে পারো, এই যে এটা ইন্ডাক্টর, তার সাথে একটা এসি লাগানো আছে, এসির ভি ইকুয়াল টু V0 সাইন ওমেগা টি, এটা এসির মান বলে দেওয়া হয়েছে। এটা একটা ইন্ডাক্টর এল। তো আমাকে বলেছে যে এর পাওয়ার কত, কন্ডিশন কি, হ্যাঁ এই অ্যাভারেজ ভোল্টেজ এবং এই যে অ্যাভারেজ কারেন্ট এর দশা পার্থক্য হচ্ছে π/2, এতে দশা পার্থক্য বলেছে π/2। ঠিক আছে। তাহলে আমরা জানি পাওয়ার ইকুয়াল টু V × I × cos phi, that is cos 90°, that is equal to 0। কোশ্চেন নাম্বার 13 বলছে একটা হাইড্রোজেন নিউক্লিয়াস, এখান থেকে কিছু পরিমাণ এনার্জি বেরোলো, সেটার ভ্যালু কত, 12.5 ইলেকট্রন ভোল্ট। তো আমাকে বলা হয়েছে তাহলে তার ইলেকট্রনটা কোন অরবিট থেকে কোন অরবিটে, ফার্স্ট অরবিট থেকে কত নম্বর অরবিটে জাম্প করেছে। আমরা জানি E1 ইকুয়াল টু -13.6 ইলেকট্রন ভোল্ট, E2 ইকুয়াল টু -3.4 ইলেকট্রন ভোল্ট, E3 equal to -1.5 electron volt and E4 equal to -0.85 electron volt। তাহলে লক্ষ্য করে দেখো, যেহেতু E3 - E1 equal to -12.1 electron volt,
ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে ইলেকট্রনটা ফার্স্ট অরবিট থেকে থার্ড অরবিটে মুভ করেছে। ঠিক আছে, হ্যাঁ, এবার দেখো 14 14 তোমাকে একটা কনভেক্স সারফেস দেওয়া রয়েছে, যার পাওয়ার দেওয়া রয়েছে +5 ডাইঅপ্টার। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে ফোকাল লেন্থ বার করতে পারবো। বলছে তাহলে এর রেডিয়াস অফ কার্ভেচার কত? তো ধরে নাও এটা অ্যাক্সিস, এর ওপর প্যারালাল রে এসে পড়লো। আমরা জানি আফটার রিফ্র্যাকশন তারা ফোকাসে গিয়ে মিট করবে। এই যে ঠিক আছে, এটা এয়ার মিডিয়াম, মিউ এয়ার ইকুয়াল টু 1, এটা সেকেন্ড মিডিয়াম মিউ 2 ইকুয়াল টু 4/3 আমাকে দিয়ে দেওয়া হয়েছে। দেখো তোমাকে এটা দিয়ে দেওয়া হয়েছে, এই যে। ঠিক আছে, তা নিশ্চয়ই আমরা এটা সহজে বার করতে পারবো। দেখো প্রথমে পাওয়ারটা দেওয়ার জন্য আমরা ফোকাস বার করি। তাহলে ফোকাস F ইকুয়াল টু 1/p, দ্যাট ইজ 1 এত মিটার, দ্যাট ইজ ইকুয়াল টু +20 সেন্টিমিটার। আমরা ফর্মুলা কি জানি? μ2/v মাইনাস μ1/u ইকুয়াল টু μ2 মাইনাস μ1/r। দেখো যেহেতু u ইকুয়াল টু ইনফিনিটি, v ইকুয়াল টু ফোকাস, দ্যাট ইজ ইকুয়াল টু, ঠিক আছে, তাহলে আমি এই ভ্যালুগুলো পুট করতে পারি। তাহলে μ2/f মাইনাস μ1/infinity ইকুয়াল টু μ2 মাইনাস μ1/r। কি তাহলে ফ্রম দিস ফর্মুলা দিস ইজ 0, therefore r ইকুয়াল টু μ2 মাইনাস μ1, দেখো μ2 মাইনাস μ1 বাই μ2 ইন্টু f। ঠিক আছে, কোনো প্রবলেম নেই। সো দিস উইল বি ইকুয়াল টু, হেন্স r will be equal to 4/3 minus 1 by 4/3 into 20, that is equal to 5 centimeter. হয়েছে? এবারে চলে আসি 15। এটা একটা ইয়ং ডবল স্লিট এক্সপেরিমেন্টের পরীক্ষা, হ্যাঁ, সোজা প্রবলেম। দেখো ইয়ং YDAC, ইয়ং ডবল স্লিট এক্সপেরিমেন্টের ফর্মুলা। এখানে তোমাকে কি কি দেওয়া রয়েছে? ক্যাপিটাল ডি, স্মল ডি, কি বার করতে বলেছে? ল্যামডা। কন্ডিশন কি বলেছে? Y3 অফ ব্রাইট ফ্রিঞ্জ মাইনাস Y3 of dark fringe equal to 0.18 centimeter.
দেখো ওকে, ঠিক আছে। তো আমরা তো এটা জানি, থার্ড ফ্রিঞ্জ হলে কত হবে 3 ইন্টু বিটা মাইনাস, এটা থার্ড ডার্ক ফ্রিঞ্জ হলে কত হবে 2 ইন্টু 3 মাইনাস 1, দ্যাট ইজ 5/2 বিটা ইকুয়াল টু 0.18, যেখানে বিটাকে আমরা কি বলছি ফ্রিঞ্জ উইডথ, পটি প্রস্থ। দেখো ঠিক আছে, তাহলে বিয়োগ করে নাও, β/2 ইকুয়াল টু 0.18, ঠিক আছে। তাহলে বিটার ভ্যালুটা বসিয়ে দাও, তাহলে হেন্স ল্যামডা ক্যাপিটাল ডি বাই স্মল ডি ইন্টু 2 ইকুয়াল টু 0.18, ঠিক আছে। তাহলে হেন্স আমরা এখান থেকে ল্যামডা বার করতে পারবো, ল্যামডা ইকুয়াল টু 0.18 ইন্টু 2d ডিভাইড বাই ক্যাপিটাল ডি, এত সেন্টিমিটার, দ্যাট ইজ ইকুয়াল টু মিটার। ঠিক আছে। 16 এবার আমরা চলে আসি প্রবলেম নাম্বার 16, হচ্ছে ঠিক আছে। দেখো আচ্ছা, আমি একটা কাজ করি, আমি 17টা আগে করছি জায়গাটার প্রবলেমের জন্য, আমরা 17টা আগে করছি। 17টা বলছে ফ্রম বোরস অ্যাটম মডেল। বোরস অ্যাটম মডেল আমরা নিশ্চয়ই পড়েছি। বোরস, এই যে বোরস অ্যাটম মডেলে আমরা কি জানি, বোরস অ্যাটম মডেলে যে রেডিয়াসগুলো হয়, বোরস রেডিয়াস যেটাকে আমরা বলি পারমিসিবল রেডিয়াস, পারমিসিবল রেডিয়াস directly proportional to n square, velocity of the electron directly proportional to n, energy of each electron 1/n square। দেখো এগুলো আমরা জানি, তাহলে ফ্রম দিস কনসিডারেশন এগুলো থেকে আমরা বলতে পারবো r ইন্টু v উইল বি ইকুয়াল টু n square ইন্টু 1/n, দ্যাট ইজ ইকুয়াল টু n, ইকুয়াল টু না বলে প্রপোর্শনাল বলা ভালো, ঠিক আছে। দেয়ারফর r ইন্টু ভি প্রপোর্শনাল টু n। আচ্ছা এখানে না লিখে আমরা এখানেই লিখি প্রপোর্শনাল টু n। ঠিক আছে। আমাদের ফার্স্ট পার্টের আর দুটো প্রবলেম বাকি, একটা হচ্ছে 16 এবং একটা হচ্ছে 18। 16 প্রবলেমটা তোমাকে একটা লজিক গেট দেওয়া রয়েছে ডি, এটা অ্যান্ড গেট, এটাও একটা অ্যান্ড গেট, ঠিক আছে। দেখো এর এইখানে একটা তোমাকে নট গেট বসানো আছে, ঠিক তেমনি এরও এখানে একটা নট গেট বসানো আছে, এটার সঙ্গে লাগানো আছে, এটার ইনপুট দেখো, ঠিক আছে, এটাও একটা ইনপুট, এই এবারে এদের যে আউটপুট যেটা দেখো, এটা একটা এই যে অর গেটের সঙ্গে লাগানো আছে। দেখো এটা হচ্ছে তোমার এ, এটা হচ্ছে বি, তাহলে খুব স্বাভাবিকভাবে আমরা এটাকে সলভ করতে পারবো। দেখো খুব ইজিলি সলভ করতে পারবো। দেখো তো নিশ্চয়ই জানো যেহেতু এটা অ্যান্ড গেট,
কিন্তু এই গেটটা এই দুটো অ্যান্ড গেট, তাহলে এখানে কথা হচ্ছে এখানে এ এবং এখানে বি, তো এই বিটা এখানে সে কী পড়বে বলো, নট হয়ে পড়বে, রিভার্স হয়ে পড়বে। তো এখানে আসবে এ ডট এই যে বি ইনভার্স, ঠিক এখানে কি এসে পড়বে দেখো, এখানে বি ডট এ ইনভার্স। ঠিক আছে, তাহলে ওয়াই ইকুয়াল টু কী আসবে, এই দুটো এ বি ইনভার্স প্লাস বি এ ইনভার্স। এই দেখুন খুব ইজি। তাহলে আমরা একটা কাজ করতে পারি, আমরা ধরে নিই প্রথমে অ্যাকর্ডিং টু আওয়ার কোশ্চেন, আচ্ছা এটা একটু এদিকে লিখি, অ্যাকর্ডিং টু আওয়ার কোশ্চেন এ, হ্যাঁ এ বলেছে এ ইকুয়াল টু 0, এ ইকুয়াল টু 0 অ্যান্ড বি ইকুয়াল টু 1। ঠিক আছে, দেখুন আর বিতে বলেছে এ ইকুয়াল টু 0, বি ইকুয়াল টু 0। দেখো ঠিক আছে, তাহলে আমরা দেখি, তাহলে প্রথমটা ওয়াই কত হবে, হেন্স ওয়াই ইকুয়াল টু এ, তো 0.1 প্লাস, ঠিক আছে, প্লাস দেখো বিতে 1, হ্যাঁ 1 নাকি .1, দ্যাট ইজ ইকুয়াল টু হয়ে গেল 1। ওকে ঠিক আছে, এইবার দেখো এখানে ওয়াইটা কত হবে, এটা A0 B0, তাহলে 0.0 প্লাস বিটা 0, ঠিক আছে, সরি এটা বিটা এখানে কত এসছে, ও বিটা এসছে, বিটা 0 হলে এটা 1, এটাও 1, দ্যাট ইজ ইকুয়াল টু 0। একটু ভালো করে মিলিয়ে নাও, আমার যদি কোনো ভুল হয়ে থাকে। দেখো এটা B1, এখানে 1 দিয়েছ, তাহলে বি এখানে পড়বে রিভার্স, তাহলে বিটা হয়ে যাবে 0, ভুল হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, দেখে নাও তোমরা একবার। এইবারে চলে আসি কোশ্চেন নাম্বার 18, 17টা আমরা এর আগেরটাই করে দিয়েছি, কোশ্চেন নাম্বার 18। দেখো তোমাকে এখানে একটা পিএন জাংশন ডায়োডেড সার্কিট দেওয়া হয়েছে, যার এখানেও একটা ব্যাটারি আছে, এই যে এটা 1 কিলো ওহম। দেখো এটা পি, এটা এন, এটা বলেছে 9 ভোল্ট, এটা বলেছে 10 ভোল্ট। তাহলে স্বাভাবিকভাবে এইখানে কত হবে, প্লাস 10 ভোল্ট, এখানে কত পড়ছে, প্লাস 9 ভোল্ট। লক্ষ্য করে দেখো, তাহলে এনে পজিটিভ বেশি, তাহলে অ্যাজ এনে পজিটিভ পোটেনশিয়াল পড়েছে, রিভার্স বায়াস, দেখো রিভার্স বায়াসে আছে, তাহলে কি হবে না, কারেন্ট থ্রু দিস, এই যে আইটা 0 হয়ে যাবে, হেন্স আই উইল বি ইকুয়াল টু 0।